হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেইনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটি একটি চাইনিজ ড্রামা মুভি। মুভির নাম রিমেম্বার মি। এই মুভিটি কিন্তু রোমান্টিক বা কমেডি টাইপের নয়, এটি ইমোশনাল বা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা মুভি। আর হ্যাঁ, এই মুভিটি 4টি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে। সো বুঝতেই পারতেছেন মুভিটি কতটা স্পেশাল। তাই শুরুর একটু আগে দৌড় দিয়ে না যেন একটু ধৈর্য ধরে মাঝ পর্যন্ত হলেও দেখবেন, তাহলেই মজা পেতে শুরু করবেন। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভিটা চীনের একটি প্রত্যন্ত গ্রামের, যেখানে বেশিরভাগ গ্রামবাসী সমুদ্রের মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সুজি নামের এই মহিলাও তেমনই একজন গণ্যমান্য জেলে। সে তার নাতনি জিয়াকে নিয়ে বসবাস করে। আসলে জিয়ার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে রেখে চলে যায় এবং অন্য আরেকজনকে বিয়ে করে। তখন থেকেই সুজি জিয়াকে ছায়ার মতো আগলে রেখেছে। এক কথায় সুজি জিয়াকে অনেক ভালোবাসে। তো এই লোকটা হচ্ছে সুজির ভাগ্নে, নাম বিন। বিনের ছেলেমেয়েও জিয়ার সমবয়সী। তাদের মধ্যে সম্পর্কটা ঠিক ভাই বোনের মতোই। ছোট্ট জিয়াকে যখনই চকলেট খেতে দেখা যায় সে তার ভাই বোনের সাথে ভাগ করে খায়। এই ছোট ছোট দৃশ্যই বলে দেয় মেয়েটি কতটা নির্মল আর ভালোবাসায় পরিপূর্ণ। এরপর আমাদের জিনসাই নামের এই লোকটাকে দেখানো হয়, যে এই ছোট্ট মুদির দোকান চালায়। এই জিনসাই সুজির দুঃসম্পর্কের ভাই হয়। ছোট্ট জিয়ার আঁকাআঁকির প্রতি ভীষণ ঝোঁক, তাই এই দোকানে এলেই তার নজর থাকে শুধু রং পেন্সিলের দিকে। আজকেও সে একটা নতুন রং পেন্সিলের বক্স কিনতে চায়, কিন্তু এটার দাম অনেক বেশি। এই মুহূর্তে সুজির কাছে এত টাকা নেই। বাট এই রং পেন্সিলটা না পেয়ে নাতনির মন খারাপ হচ্ছে দেখে সুজি তার ঝুড়ি থেকে একটি দুর্লভ ইল মাছ বের করে জিনসাইকে দেয়, আর এটার বিনিময়ে সে রং পেন্সিলটা নেয়। নতুন রং পেন্সিল পেয়ে জিয়ার খুশি আর দেখে কে। সে বাড়ি ফিরে এসে মনের আনন্দে ছবি আঁকতে শুরু করে। রান্নার ফাঁকে সুজি এসে দেখে তার নাতনি এক মনে একটা সুন্দর ছবি আঁকছে। সেই ছবিতে জিয়া আর সে আছে, তবে জিয়া তার দাদির চুলে এখনো কোনো রং করেনি। সুজি জিজ্ঞেস করলে জিয়া তার বক্স থেকে নীল রংটা বের করে দেখায়। এটা তাদের দুজনেরই সবচেয়ে প্রিয় রং, তাই সে ঠিক করেছে এই নীল রং দিয়েই সে তার দাদির চুল রাঙিয়ে দেবে। ছবি আঁকার উত্তেজনায় জিয়া ঠিক মতো খাচ্ছে না, তাই সুজি ভালো করে খাওয়ানোর জন্য নীল রংটা তার ছোট্ট ব্যাগে রেখে দিয়ে বলে, বাকি রংটা তুমি পরে করো। তোমার বিন আঙ্কেল তোমাকে সমুদ্রে নিয়ে যাবে, সেখানে গিয়ে বাবার জন্য প্রার্থনা করো, আমি তোমাকে একটা নতুন পোশাক কিনে দেবো। আসলে জিয়ার বাবাও একজন জেলে ছিলেন। মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে এই সমুদ্রেই তিনি হারিয়ে যান। জিয়া তার দাদিকে জিজ্ঞেস করে, তুমিও যাবে না আমার সাথে? আঙ্কেল বিন বলেছে সেখানে নাকি অনেক ডলফিন মাছ দেখা যায়, কিন্তু সুজি না বলে দেয়। যে সমুদ্র তার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে, সেই সমুদ্রের দিকে তাকালে ছেলে হারানোর যন্ত্রণাটা তার বুকে নতুন করে রক্তক্ষরণ করে। সিন চলে আসে পরের দিনে। সুজি আর জিয়া এই মার্কেটে এসেছে। একটি দোকানে ডলফিন আকৃতির একটা নেকলেস দেখে জিয়ার খুব পছন্দ হয়। নাতনির শখ পূরণ করতে সুজি সাথে সাথে সেটা কিনে জিয়ার গলায় পরিয়ে দেয় ও খুশিতে জিয়ার এই লকেট সহ একটা ছবি তুলে নেয়। মানে সুজি জিয়াকে এতটা ভালোবাসে যে জিয়ার যে বাবা মা নেই এই অভাবটা সে কখনো জিয়াকে বুঝতে দেয় না। তো এরপর সুজি জিয়াকে একটা রাইডে বসিয়ে বলে, এখান থেকে একদম নড়বে না, আমি তোমার জন্য একটা ড্রেস পছন্দ করে আনতেছি। এই বলে সে পাশের একটা দোকানে ড্রেস চয়েস করতে থাকে। তবে একটু পরেই একটা ড্রেস পছন্দ হলে সে সেটা নিয়ে ফিরে তাকাতেই তার হৃদয় যেন থমকে যায়, কারণ জিয়া আর সেখানে নেই। সুজি পুরো মার্কেটে হন্য হয়ে পাগলের মতো জিয়াকে খুঁজতে থাকে। তো এভাবেই জিয়া হারিয়ে যায়। এরপর সিন কাট হয়ে আমাদের 11 বছর পরের দৃশ্য দেখানো হয়। সুজি এখনও জিয়াকে খুঁজে পায়নি, আর এই 11 বছরে জিয়া এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটাই সেই ছোট্ট জিয়া। সে এখন যুবতী মেয়ে হয়ে গেছে, কিন্তু জিয়ার জীবনটা আর আগের মতো নেই। জিয়াকে দেখা যায় সে এখন বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র চুরি করতেছে। তার সাথে আছে লিন নামের আরেকটি মেয়ে, যে তার থেকে বয়সে একটু ছোট। তারা দুজন মিলে সোশ্যাল মিডিয়ায় নকল বিউটি প্রোডাক্ট বিক্রির একটি অনলাইন ব্যবসা চালায়। তবে এই অপরাধের জীবন তারা নিজের ইচ্ছেতে বেছে নেয়নি। রেন এবং কুই নামের দুজন নিষ্ঠুর সন্ত্রাসী জোর করে তাদের দিয়ে এইসব কাজ করায়। অন্যদিকে সুজি আজও তার হারানো নাতনির ফেরার আশায় পথ চেয়ে আছে। সে বিভিন্ন দেয়ালে দেয়ালে জিয়ার ছোটবেলার ছবি লাগিয়ে রেখেছে, এই আশায় যে হয়তো কেউ তার নাতনিকে চিনতে পেরে তাকে এই খবরটি দেবে, আর সে তার কলিজার টুকরো নাতনি জিয়াকে আবার ফিরে পাবে। আর এই কাজটা সে গত 11 বছর ধরে করে আসতেছে। সিন চলে আসে জিয়া আর লিনের কাছে। আমরা দেখি রেন এবং কুই জিয়া আর লিনকে একটা ঘরে বন্দি করে রেখেছে। কুই তাদের নির্দেশ দিয়েছে যেভাবেই হোক প্রোডাক্ট বিক্রি করে অনেক টাকা আয় করতে হবে, কিন্তু তাদের ভিডিওতে ভিউ না হয়ে বিক্রিও ছিল না। এই নিয়ে রেন আর কুই তাদের প্রচন্ড বকাঝকা করে ও তাদেরকে ছোট পোশাক বের করে দিয়ে বলে, এবার থেকে এটা পরে অনলাইনে আসতে, তাহলে নাকি ভিউ বাড়বে।
যে এমন পোশাক পরতে রাজি না হলে 你话了，等我弄死你！ তো জিয়ার এমন নগ্ন ছবি তুলে জিয়াকে সেগুলো দেখিয়ে বলে, এবার বল ছোট কাপড় পরে লাইভ করবি নাকি এই নগ্ন ফটোগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেব। জিয়া অসহায়ের শিকার হয়ে কোনো কিছু আর বলতে পারে না। তো কাপড়গুলো দিয়ে রেন আর কুই চলে গেলে বেচারি জিয়া অসহায়ের মতো পড়ে থাকে। এবার সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই সিন চলে আসে সুজির কাছে। আমরা দেখি সুজি তার নাতনির জন্য প্রার্থনা করতেছে, জিয়া যেখানেই থাকে সে যেন ভালো থাকে, জিয়ার যেন কোনো বিপদ না হয়। সিন চলে আসে জিয়া আর লিনের কাছে। আমরা দেখি জিয়া এসব অমানবিক অত্যাচার আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এখান থেকে সে পালাবে। সেদিন রাতে লিন তার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে আনে। আসলে রেন আর কুই তাদের সব অবৈধ টাকা ধরা পড়ার ভয়ে লিনের অ্যাকাউন্টে রাখতো। দুজন এই টাকাগুলো নিয়ে পালানোর প্রস্তুতি নিতেই দেখতে পাই জানালার নিচে একটা গাড়ি দাঁড় করানো। জিয়া সেখান থেকে ভালো মতো নামতে পারলেও লিন তার পায়ে প্রচন্ড আঘাত পায়। শব্দ শুনে কুই আর রেন ঘরে ঢুকে দেখে তারা দুজন সব টাকা নিয়ে পালাচ্ছে। সাথে সাথে তারা দুজন তাদেরকে ধাওয়া করতে শুরু করে। পায়ে চোট থাকায় লিন ঠিকমতো দৌড়াতে পারতেছে না। জিয়া তখন তাকে একটা জায়গায় লুকিয়ে ফেলে এবং টাকার ব্যাগটা তার কাছেই রেখে দেয়। তারপর সে নিজে অন্যদিকে দৌড়াতে থাকে যাতে সন্ত্রাসীরা লিনকে ছেড়ে তার পিছু নেয়। এই দৃশ্য দেখে জিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে কাছেই দাঁড়ানো একটি ফ্রিজের ভ্যানের ভিতরে লুকিয়ে পড়ে। ভ্যানের ড্রাইভার কানে ইয়ারফোন দিয়ে গান শোনায় জিয়ার চিৎকার শুনতে পায় না। গাড়ির দরজা বন্ধ হয়ে যায় আর ভ্যানটি চলতে শুরু করে। কনকনে ঠান্ডায় তার শরীর জমে আসতে শুরু করে। এক অজানা বিপদের দিকে এগিয়ে যেতে থাকে জিয়া। পরদিন সকালে ভ্যানের দরজা খুলতেই ড্রাইভার জিয়াকে ঠান্ডায় জমে যাওয়া অচেতন অবস্থায় দেখতে পায়। সে তাকে দ্রুত স্থানীয় থানায় নিয়ে আসে। ভাগ্যক্রমে ড্রাইভারটি ছিল জিয়ারই গ্রামের পরিচিত মুখ। জিয়ার পরিচয় পেয়ে পুলিশ বুঝতে পারে এই সেই হারিয়ে যাওয়া নাতনি যার জন্য সুজি বছরের পর বছর ধরে পথ চেয়ে আছে। খবর পেয়ে সুজি পাগলের মতো ছুটে আসে থানায়। আর জিয়ার গলার সেই ডলফিনের নেকলেসটা দেখেই তার সব দ্বিধা দূর হয়ে যায়। এই তো তার জিয়া, 11 বছরের জমানো কষ্ট আর অপেক্ষা কান্নায় বেরিয়ে আসে। হারিয়ে যাওয়া নাতনিকে বুকে জড়িয়ে ধরে সে অঝরে কাঁদতে থাকে। ঘরে ফিরে জিয়া এক নতুন জীবন শুরু করে, কিন্তু তার অতীত এক গভীর ক্ষত হয়ে লুকিয়ে থাকে। সুজি যখন তাকে জিজ্ঞেস করে এত বছর কোথায় ছিলি মা, জিয়া তার দাদিকে একটি গল্প শোনায়। সে বলে সেদিন মার্কেট থেকে মা আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছুদিন পরই এক গাড়ি দুর্ঘটনায় মা মারা যায়। তারপর থেকে আমি সৎ বাবার কাছেই থাকতাম। সে আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করাতো। সুজি জানতে চাই তুই আমার কাছে ফিরে এলি না কেন? উত্তরে জিয়া বলে আমাকে বলেছিল তুমি আর বেঁচে নেই। জিয়া তার দাদিকে এই গল্পটা শুনিয়েছিল ঠিকই, কিন্তু এই গল্পের আড়ালে আরো অনেক কিছুই লুকিয়ে আছে যেগুলো জিয়া এখনো তার দাদিকে জানায় না। তো নাতনিকে ফিরে পাওয়ার আনন্দে সুজি যেন আত্মহারা। সেই গ্রামের সবাইকে দাওয়াত করে। সবাই মিলে বিনের রেস্টুরেন্টে আনন্দ উল্লাস আর খাওয়া দাওয়ায় মেতে ওঠে। অনেকদিন পর সুজিকে এত খুশি দেখে সবার মন ভরে যায়। রাতে গোসলের জন্য সুজি জিয়ার জন্য গরম জল নিয়ে আসে। তখনই তার চোখ পড়ে জিয়ার কাঁধের গভীর ক্ষতচিহ্নটাই। সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলে জিয়া বিষয়টি এড়িয়ে গিয়ে বলে ছোটবেলায় খেলতে গিয়ে নাকি ব্যথা পেয়েছিল। তো পরদিন থেকে জিয়ার জীবনটা নতুনভাবে শুরু হয়। দাদি তাকে শপিংয়ে নিয়ে গিয়ে অনেক সুন্দর সুন্দর পোশাক কিনে দেয়। তাকে ভর্তি করানো হয় নতুন স্কুলে। কিন্তু দীর্ঘ 11 বছরের কঠিন জীবন তার ভেতরের কোমলতাকে নষ্ট করে দিয়েছে। প্রথম দিন স্কুলে গিয়েই সে সবার সাথে খুব খারাপভাবে কথা বলে, যা শুনে অন্য ছাত্রছাত্রীরা তাকে নিয়ে হাসাহাসি করে। স্কুল ছুটির পর সে একা একাই বসে থাকে। তার একমাত্র সঙ্গী হয় বিনের ছেলে। সে ভাইয়ের ফোন থেকে লিনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কথা হয় না। এরপর তারা দুজন একটি আর্ট কোচিং ক্লাসে যায়। কিন্তু যে একসময় রং তুলি ছাড়া কিছুই বুঝতো না, আজ তার হাত যেন আর চলে না। সে কিছুই আঁকতে পারছিল না। তার শিক্ষক মিস্টার হুয়ান রেগে গিয়ে বলেন যতক্ষণ না কিছু আঁকবে বাড়ি যেতে পারবে না। সবাই এঁকে বাড়ি ফিরে যায়, কিন্তু জিয়া সাদা ক্যানভাসের দিকে তাকিয়েই বসে থাকে। শেষমেশ শিক্ষক হাল ছেড়ে দিয়ে তাকে বাড়ি যেতে বলেন। যাওয়ার আগে জিয়া রাগ করে তার লিপস্টিক দিয়েই ক্যানভাসে ফুটিয়ে তোলে তার ভেতরের জমে থাকা সব কষ্ট আর যন্ত্রণার এক প্রতিচ্ছবি। কোচিং থেকে বেরিয়ে এসে আবারও লিনকে ফোন করে। এবার রিং হয়, কিন্তু ফোনটা রিসিভ করে অন্য কেউ। ফোনের ওপাশে ছিল রেন। তার মাথায় সেদিনকার আঘাতের ব্যান্ডেজ। সে লিনের ফোনটা কেড়ে নিয়েছে। রেন জিয়ার ভাইয়ের হোয়াটসঅ্যাপে জিয়ার
ছবি দেখতে পায় এবং সেই সূত্র ধরে জিয়ার বর্তমান অবস্থান সম্পর্কে জেনে ফেলে। পরদিন আর্ট ক্লাসে মিস্টার হুয়ান তাকে কিছু সুন্দর ফুল দেখিয়ে আঁকতে বলেন। জিয়া আঁকে ঠিকই, কিন্তু তার ছবিতে কোনো প্রাণ ছিল না, ছিল শুধু পেন্সিলের ধূসর আর আবছা ছায়া। শিক্ষক তাকে বোঝানোর চেষ্টা করেন ছবি এমনভাবে আঁকো যেন তার ভেতর থেকে আলো বেরিয়ে আসে, কিন্তু জিয়া বারবার একই রকম প্রাণহীন স্কেচ এঁকে যাচ্ছিল। এতে মিস্টার হুয়ান প্রচণ্ড রেগে গিয়ে বলেন, তোমার দাদি তোমার শিল্পী হওয়ার স্বপ্ন পূরণ করতে নিজের সব কিছু বাজি ধরেছেন, আর তুমি এখানে এসে মনোযোগ না দিয়ে শুধু সময় নষ্ট করছো। দাদির স্বপ্নের কথা শুনে জিয়ার ভেতরটা কেঁপে ওঠে এবং সে কান্নায় ভেঙে পড়ে। বাড়ি ফেরার পথে সে জানতে পারে তার দাদি তাদের বাড়িটা ভাড়া দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ কিছুদিন পরেই জিয়া কলেজে উঠবে। শহরের ভালো কলেজে পড়াতে অনেক টাকার প্রয়োজন। জিয়া জিজ্ঞেস করে, বাড়ি ভাড়া দিলে তুমি কোথায় থাকবে? সুজি হাসি মুখে উত্তর দেয়, আমি কোনো নার্সিংহোমে ঠিক ম্যানেজ করে নেব। তার প্রতি দাদির এমন ভালোবাসা দেখে জিয়ার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। পরের দিন ক্লাস চলাকালীন সময়ে জিয়ার ভাইয়ের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ফোনটা রিসিভ করতে জিয়া বুঝতে পারে এটা রেন জিয়াকে হুমকি দিয়ে বলে, যে টাকা নিয়ে পালিয়েছিস সেই টাকা সহ আরও 1 লক্ষ টাকা আমাকে ফেরত দিতে হবে। যদি একদিনের মধ্যে টাকা না পাই তাহলে তোর গ্রামে এসে তোর সেই ছবিগুলো সবাইকে দেখিয়ে দেব। এটা শুনে জিয়ার পায়ের তলার মাটি সরে যায়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কি করে পাবে সে এতগুলো টাকা? এখন সে কোথা থেকে ম্যানেজ করবে কিছুই বুঝতে পারছে না। এই টেনশনে রাতেও জিয়ার চোখে ঘুম আসে না। শেষমেশ বাধ্য হয়ে সে রাতেই দাদির ড্রয়ার থেকে এটিএম কার্ডটি চুরি করে এটিএম বুথে ছুটে যায়। পিন নম্বর হিসেবে সে প্রথমে দাদির জন্মদিন দেয়, কিন্তু কাজ হয় না। এরপর নিজের জন্মদিন দেয়, সেটাও ভুল। অবশেষে যখন সে গ্রামে ফিরে আসার তারিখটা পিন হিসেবে দেয়, অ্যাকাউন্টটি খুলে যায়। জিয়া দেখতে পাই অ্যাকাউন্টে 1 লক্ষের কিছু বেশি টাকা আছে। এই টাকাগুলো তার দাদি তার জন্যই তিলে তিলে জমিয়েছিল। অ্যাকাউন্টে থাকা প্রতিটি টাকা যেন তার দাদির দীর্ঘদিনের কষ্ট আর ত্যাগের সাক্ষী। নিজের সাথে এক মুহূর্ত লড়াই করার পর জিয়ার বিবেক তাকে বাধা দেয়। ফলে সে টাকা না তুলেই বুথ থেকে বেরিয়ে আসে ও বাড়ি এসেই এটিএম কার্ডটা লুকিয়ে সেম জায়গাতেই রেখে দেয়। এরপর জিয়া রেনকে মেসেজ করে জানিয়ে দেয়, আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। মেসেজটা দেখতেই রেন আর কুই রাগ করে জিয়ার গ্রামের দিকে রওনা দেয়। এক নতুন ঝড় ধেয়ে আসতে থাকে জিয়ার সাজানো জীবনে। পরদিন সকালটা জিয়ার জন্য এক দুঃস্বপ্ন হয়ে আসে। স্কুলে পৌঁছাতেই সে দেখতে পায় নোটিশ বোর্ডের সামনে অনেক ছেলে মেয়ের ভিড়। কি হয়েছে বোঝার জন্য কাছে আসতেই জিয়া একদম থ মেরে যায়। রেন কুই রাগ করে জিয়ার সেই অপমানজনক ছবিগুলো জিয়ার স্কুলে বোর্ডে এভাবে লাগিয়ে দিয়েছে। এসব দেখে জিয়ার পৃথিবী যেন থেমে যায়। জিয়ার ভাই নিও মরিয়া হয়ে পোস্টারগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। জিয়া একটি কথাও না বলে অপমানে স্কুল থেকে বেরিয়ে আসে। তার চারপাশটা যেন এক নিস্তব্ধ শীতল অন্ধকারে ঢেকে যাচ্ছিল। কিছুক্ষণ পর তার দাদিকে স্কুলে ডেকে পাঠানো হয়। ততক্ষণে সবাই জেনে গেছে জিয়া গত 11 বছর ধরে অপরাধ জগতের সাথে জড়িত ছিল। অন্য অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ জিয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। তারা এমন একটি মেয়ের সাথে নিজেদের সন্তানদের পড়াতে রাজি নয়। সবকিছু জেনেও সুজি ভেঙে পড়ে না, বরং তার চোখ দুটো কঠিন এক সংকল্পে জ্বলে ওঠে। সে একটি পরিকল্পনা করে এবং সেই অনুযায়ী রেন আর কুইয়ের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। সুজি প্রথমে তাদের পেট ভরে দামি খাবার খাওয়ায়। এরপর খুব অনুরোধ করে তার নাতনির ছবিগুলো ডিলিট করে দিতে বলে, কিন্তু টাকার লোভে অন্ধ 2 শয়তান সুজির কাছেও মোটা অঙ্কের টাকা দাবি করে বসে। সুজি বুঝতে পারে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই সে বুদ্ধি করে তাদের দুজনকে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করাতে থাকে। একসময় তারা নেশায় মাতাল হয়ে জ্ঞান হারানোর আগ মুহূর্তে চলে যায়। এই সুযোগেরই অপেক্ষায় ছিল সুজি দ্রুত তাদের ফোনটা তুলে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। নেশাগ্রস্ত রেন আর কুইয়ের তাকে ধরার মতো অবস্থা ছিল না। সুজি সোজা সেই ফোন নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। জিয়া থানায় এসে জানতে পারে তার দাদি একাই সাহসিকতার সাথে গুন্ডাগুলোকে বোকা বানিয়েছে। পুলিশ ততক্ষণে সেই ফোন থেকে সব ছবি এবং ডেটা মুছে দিয়েছে। জিয়ার ভয়ের আর কোনো কারণ নেই। দাদির এই অসীম সাহসিকতা দেখে জিয়ার মুখে অনেক দিন পর এক ঝলক স্বস্তির হাসি ফুটে ওঠে। অন্যদিকে রেন আর কুই পুলিশের ভয়ে কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য শহরে ফিরে যায়। এরপর এগিয়ে আসে বিন। সে গ্রামের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে জিয়া আসলে খারাপ মেয়ে নয়, সে পরিস্থিতির শিকার। অসহায় মেয়েটাকে একঘরে না করে সবারই উচিত তাকে সাহায্য করা। তার কথায় গ্রামের মানুষের মন গলে। যে অভিভাবকরা স্কুলে অভিযোগ করেছিল তারা নিজেরাই স্কুলে গিয়ে অভিযোগ তুলে নেয়। এমনকি পুরো গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নেয় তারা সবাই জিয়ার পাশে থাকবে। কিন্তু ওই নগ্ন ফটোগুলোর কারণে জিয়া এতটা অপমানিত হয়েছে যে সে আর স্কুলে যেতে রাজি হয় না, কারণ তার স্কুলের অনেক সহপাঠীরাই তার সেই ছবিগুলো দেখেছে। তাই সে আর তাদের সামনে যেতে চায় না। সুজি তাকে বলে, কাল তৈরি থাকিস, তোকে নিয়ে আমি সমুদ্রে যাব। পরের দিন বহু বছর পর সুজি তার ছেলে হারানোর সেই সমুদ্রে পা রাখে। একটি ছোট বোটে জিয়া আর বিনকে নিয়ে সে মাঝ সমুদ্রে চলে আসে।
সেখানে এসে সে কান্নায় ভেঙে পড়ে আর জিয়াকে বলে, তোর বাবা ছোটবেলা থেকে একদম শিল্পী হতে চেয়েছিল, কিন্তু আমার তখন সামর্থ্য ছিল না। তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে জেলে হতে হয়েছিল। সেদিন যদি আমি তাকে আর্ট স্কুলে ভর্তি করাতে পারতাম তাহলে হয়তো সে আজও বেঁচে থাকতো। এই প্রথম জিয়া বুঝতে পারে তার দাদি এতদিন ছেলের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী কেন করে এসেছে। আজ সব ভয় আর কষ্টকে জয় করে সে এখানে এসেছে শুধু জিয়ার জন্য। আর সুজি জিয়াকে জড়িয়ে ধরে বলে, অতীতকে ভুলে যা, নতুন করে জীবন শুরু কর। ঠিক তখনই যেন প্রকৃতির আশীর্বাদের মতো একদল ডলফিন তাদের বোটের চারপাশে সাঁতার কাটতে শুরু করে। এই মন ভোলানো দৃশ্য তাদের সব কষ্টকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেয়। এরপর থেকে জিয়ার জীবনটা সত্যিই পাল্টে যায়। সে দাদির সাথে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করে। তার সাথে রান্না করা, সকালে বন্দরে গিয়ে কাজে সাহায্য করা, এমনকি বাড়ির পাশে দুজনে মিলে নিজেদের পছন্দের গোলাপ ফুলের চারা লাগানো, এই সব কিছুতেই সে এক অনাবিল শান্তি খুঁজে পায়। এর মধ্যে সে ফোন কলে লিনেরও খোঁজ নেয়। জানতে পারে লিন সেদিন পালিয়ে গিয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছিল এবং এখন সেখানেই নিরাপদে আছে। জিয়ার জীবনটা যেন আবার সুন্দর হতে শুরু করে। সে পড়াশোনায় মনোযোগ দেয় আর তার আঁকাও ধীরে ধীরে নিখুঁত আর প্রাণবন্ত হয়ে উঠতে থাকে। জয়ীরও এই লাইফটা অনেক ভালো লাগে। একদিন সে তার দাদির একটা অসাধারণ স্কেচ এঁকে মিস্টার হুয়ানকে দেখায়। ছবিটা এতটাই জীবন্ত ছিল যে মিস্টার হুয়ান এক বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি শহরের এক বন্ধুকে ফোন করে বলেন, আমি একটি মেয়েকে নিয়ে আসছি, তাকে দেশের সেরা আর্ট একাডেমিতে ভর্তি করাতে হবে। মিস্টার হুয়ানের বিশ্বাস জিয়া একদিন অনেক বড় শিল্পী হবে। এই কথা শুনে জিয়ার খুশি আর ধরে না, সে যেন আকাশে উঠতে থাকে। কিন্তু এই খুশি জয়ীর বেশি দিন স্থায়ী হয় না। বাসায় ফেরার পথে রেন তাকে আবারও ফোন করে গালিগালাজ করে বলে, তোর সৎ বাবা লিসেনের কথা ভুলে গেছিস নাকি? তার ধার শোধ না করায় সে তোকে পাগলের মতো খুঁজছে। একটি মাত্র ফোনেই জিয়ার পৃথিবীটা আবার ফ্যাকাশে হয়ে যায়। এখানে জিয়ার অতীতের একটি ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয়। তার মা দুর্ঘটনায় মারা যাওয়ার পর সৎ বাবা লিসেনের সাথেই সে থাকতো। লিসেন ছিল একজন জুয়ারি। জুয়ায় হেরে এসে সে জিয়ার উপর পাশবিক অত্যাচার চালাতো এবং তাকে চুরি করতে বাধ্য করত। জিয়ার কাঁধের সেই ক্ষতচিহ্নটা লিসেনেরই কারণে। এক রাতে চুরি করতে ব্যর্থ হওয়ায় লিসেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর একটি ধারালো কাঠে লেগে তার কাঁধটা গভীরভাবে কেটে যায়। রেনদের কাছেও লিসেনের অনেক দানা ছিল। সেই দানা শোধ করতেই সে জিয়াকে তাদের হাতে তুলে দিয়েছিল। সিন বর্তমানে আসে। আমরা দেখি সেদিন রাতেই লিসেন জিয়ার দেখা পেয়েছে। লিসেন জিয়াকে বলে, অনেকদিন পর তোর দেখা পেলাম, তুই আমার একটা কাজ কর, তোর দাদির জমানো সব টাকা চুরি করে আমাকে এনে দে। এই কথা শোনার সাথে সাথে জিয়ার চোখের সামনে তার ছোটবেলার সব অত্যাচার আর যন্ত্রণা ভেসে ওঠে। বহু বছর ধরে জমানো ক্ষোভ আগুনের মতো জ্বলে ওঠে তার ভেতরে। সে পাশে থাকে একটি ভারী বস্তু দিয়ে লিসেনের মাথায় সজোরে আঘাত করে। বছরের পর বছর সে সহ্য করে এসেছে, কিন্তু আর নয়। রক্তাক্ত লিসেনকে ফেলে রেখে জিয়া যখন বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরে তখন সে দেখতে পায় তার দাদি কন্ট্রাক্ট পেপারে সই করছে। আগামী মাস থেকে তাদের বাড়িটা ভাড়া হয়ে যাবে, শুধুমাত্র তার উজ্জ্বল ভবিষ্যতের টাকা জোগাড় করার জন্য। এর পরদিন সকালে সুজি কাজে বেরিয়ে গেলে জিয়া ছোট ছোট কাগজ বিভিন্ন জিনিসে লাগিয়ে দেয়। আসলে জিয়া এই কাগজের মাধ্যমে সুজিকে লেখে সে চলে যাওয়ার পর সুজি যেন বেশি ড্রিঙ্কস না করে। এরপর সে নীল রং দিয়ে ছোটবেলায় সে অসমাপ্ত ছবিটা পূর্ণ করে সেটা দেয়ালে লাগিয়ে দেয়। এরপরে নতুন আঁকা ছবিটাও লাগিয়ে দেয়। এসব করে রাতে বালিশ নিয়ে দাদির ঘরে আসে ও দাদির পাশে শুয়ে মন ভরে দাদিকে দেখতে থাকে। আসলে আগামীকালকেই সে আর্ট একাডেমিতে ভর্তি হতে শহরে চলে যাবে। মানে জিয়াকে কাল থেকে সুজিকে ছেড়ে শহরে গিয়ে থাকতে হবে। আর চলে যাওয়ার আগে জিয়ার আচরণ দেখে মনে হচ্ছে সুজিকে সে ভীষণ ভালোবেসে ফেলেছে এবং সে সুজিকে ভীষণ মিস করবে। সিন চলে আসে পরের দিনে। জিয়া যাওয়ার জন্য রেডি হয়েছে এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। তখন আমরা দেখি সুজি তার এটিএম কার্ডটা পকেটে করে নিয়ে এসেছে এবং সেটা বের করে জিয়ার হাতে দিচ্ছে। এরপর জিয়ার কানে এসে কার্ডের পাসওয়ার্ডটা বলে। এরপর বলে, এই কার্ডে আমার সারা জীবনের জমানো কিছু টাকা আছে, শহরে গিয়ে নিজের প্রয়োজনে খরচ করিস। সুজির এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে জিয়া অবাক হয়। এরপর জিয়া তার কুকুরটার সাথে কথা বলতে গেলে সুজি পরম এক ভালোবাসায় জিয়ার মাথার চুলগুলো বোলাতে থাকে। এরপর যাওয়ার আগে জিয়া সবার সঙ্গে একটা সেলফি তোলে। একটু পরেই জিয়ার যাওয়ার সময় হলে সবাই জিয়াকে বিদায় জানায় ও জিয়া জাহাজে উঠে পড়ে। এই সময় সুজি যেন কিছুতেই জিয়াকে বিদায় জানাতে পারছে না। সুজির বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। জাহাজ ধীরে ধীরে তীর থেকে দূরে সরে যাচ্ছে আর সুজির চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। এদিকে জিয়ারও সেম অবস্থা। শহরে পৌঁছে মিস্টার হুয়ান তাকে আর্ট একাডেমিতে ভর্তি করিয়ে দিয়ে বলেন, দুপুরে তোমার জন্য খাবার নিয়ে আসবো, তুমি ততক্ষণ আঁকা প্র্যাকটিস করো। কিন্তু দুপুর ফিরে মিস্টার হুয়ান দেখেন জিয়ার চেয়ারটি খালি। সেখানে পড়ে আছে একটি চিঠি, সে এটিএম কার্ড আর একটি ছবি। চিঠিতে লেখা আছে, আমি চলে যাচ্ছি,
আমার দাদিকে বলবেন তার সাথে কাটানো দিনগুলো আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। অল্প সময়ের জন্য হলেও তাকে দাদি হিসেবে পেয়ে আমি ধন্য হয়েছি। পরের জন্মে যেন সত্যিই তার নাতনি হয়ে জন্মাতে পারি। ঠিক একই সময়ে গ্রামে বিন কিছু কাগজপত্র নিয়ে ছুটে আসে সুজির কাছে। সেগুলো ছিল ডিএনএ রিপোর্ট, যা জিয়া যাওয়ার আগে রেখে গিয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী তারা যা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায়, কারণ তারা এতদিন যাকে জিয়া ভেবে এসেছে সে আসলে জিয়া ছিল না। তারা এবার জানতে পারে মেয়েটি সুজির নাতনি জিয়া নয়, সে লিসেনের নিজের মেয়ে সিয়ান। কিন্তু দাদি এটা কিছুতেই মানতে পারছে না। গল্পের মোড় ঘুরে যায়, দেখা যায় সিয়ান নিজেই পুলিশ নিয়ে তার বাবা লিসেনকে ধরিয়ে দিয়েছে এবং থানায় নিজের জবানবন্দি দিচ্ছে। ঠিক তখনই সেখানে বিধ্বস্ত অবস্থায় সুজি এসে পৌঁছায়। সে চিৎকার করে জিজ্ঞেস করে, আমার নাতনি জিয়ার কেন তুমি এতদিন মিথ্যে পরিচয় দিয়েছ? আর এই ডলফিনের নেকলেস এটা তুমি কোথায় পেলে? এরপর সিয়ান কাঁপা কাঁপা গলায় সব সত্যিটা খুলে বলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 11 বছর আগের সেই গাড়ি দুর্ঘটনা। গাড়িতে ছিল জিয়ার মা বাবা, জিয়া এবং তার সৎ বোন সিয়ান। দুর্ঘটনায় জিয়ার মা এবং জিয়া দুজনেই মারা যায়। কোনোভাবে বেঁচে যায় শুধু লিসেন আর সিয়ান। তখনই লিসেনের মাথায় এক শয়তানি বুদ্ধি আসে। সে সিয়ানের নামে একটি বড় অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স করিয়েছিল। সেই টাকা আত্মসাৎ করার জন্য সে জিয়ার গলার ডলফিনের নেকলেসটা সিয়ানের গলায় পরিয়ে দেয় আর ইন্স্যুরেন্স কোম্পানিকে জানায় যে তার নিজের মেয়ে সিয়ান দুর্ঘটনায় মারা গেছে। সেই দিন থেকে সিয়ানের জীবন থেকে সিয়ান নামটি মুছে যায়। বাবার ভয়ে আর অত্যাচারে সে জিয়া হয়ে বাঁচতে বাধ্য হয়। এই কঠিন সত্যিটা জানার পর সুজির পৃথিবীটা আবারও ভেঙে চুরমার হয়ে যায়। সে এতদিন যাকে আগলে রেখেছিল সে তার জিয়া নয়, আর আসল নাতনি বহু বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সুজি জিহানের গলা থেকে ডলফিনের নেকলেসটা খুলে নিয়ে পাথর হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সিয়ান পুলিশের কাছে রেন্ট, কুই এবং নিজের অপরাধের সব কথা স্বীকার করে নেয়। যেহেতু সে নিজেও অপরাধী, তাই আদালতের রায়ের অপেক্ষায় তাকে জেলে পাঠানো হয়। সে জেলের ভেতরে তার বোন জিয়ার কথা ভেবে অঝরে কাঁদে। দুই বোনের মধ্যে খুব মিল ছিল। জিয়া তার দাদির সাথে কাটানো মুহূর্তগুলো সবই সিয়ানকে বলতো। এদিকে সুজি সমাধিস্থলে চলে আসে। তার নাতনি জিয়ার ছাইটুকু আঁকড়ে ধরে সে যেন বাকরুদ্ধ হয়ে যায়। এরপর থেকে সুজি যেন বেঁচে থেকেও মৃত। সারাদিন শুধু সমুদ্রের পাড়ে এসে বসে থাকে আর কল্পনা করে তার জিয়া তার সামনেই দাঁড়িয়ে আছে। একদিন মিস্টার হুয়ান সেই এটিএম কার্ড আর সিয়ানের রাখা সেই শেষ ছবিটা নিয়ে আসেন, কিন্তু সুজি কোনো কথাই বলে না। যাওয়ার আগে মিস্টার হুয়ান বলেন, আপনাকে ধন্যবাদ, আপনি সিয়ান নামের মেয়েটিকে অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখিয়েছেন। কয়েকদিন পর একজন সরকারি উকিল আসেন সুজির কাছে। তিনি জানান সিসিটিভি ফুটেজের লিনকে সিয়ানের পোশাকে এটিএম থেকে টাকা তুলতে দেখা গেছে। সুজি যদি কোর্টে গিয়ে শুধু একবার সাক্ষী দেয় যে সিয়ান সেদিন তার সাথেই ছিল, তাহলে হয়তো মেয়েটার সাজা কিছুটা কম হতে পারে। কিন্তু সুজি তার কোনো কথাই কান দেয় না। সেদিন রাতে মন খারাপ করে সুজি জিনসাইয়ের দোকানে যায়। তখন জিনসাই তাকে বুঝিয়ে বলে, মেয়েটা কিন্তু ততটাও খারাপ ছিল না, সে পরিস্থিতির শিকার হয়েছিল। সে চাইলে তোমার সব টাকা নিয়ে পালিয়ে যেতে পারতো, অথবা সারা জীবন তোমার কাছে জিয়া হয়েই বেঁচে থাকতে পারতো, কিন্তু সে সত্য আর সততার কঠিন পথটাই বেছে নিয়েছে। জিনসাইয়ের এই কথাগুলো শুনে সুজি তার ভুলটা বুঝতে পারে। তাই সুজি আর দেরি না করে দ্রুত বাসায় ফিরে আসে এবং সিয়ানের রেখে যাওয়া সেই ছবিটা খুলে দেখে। ছবিটা দেখে তার চোখ ভিজে যায়। ছবিতে দেখা যাচ্ছে গভীর নীল সমুদ্রের নিচে জিয়া আর সিয়ান দুজনেই সুজির হাত ধরে আছে, আর তারা একসাথে একটি নীল ডলফিনের দিকে সাঁতার কাটতেছে। এই ছবিটার মাধ্যমে সিয়ান বোঝাতে চেয়েছে সুজির মতো একজন মানুষকে সে তার জীবনে কতটা চেয়েছিল আর আশা করেছিল পরের জন্য হয়তো তারা সত্যি এক হতে পারবে। ছবিটি দেখে সুজির মনের সব অভিমান আর কষ্ট গলে জল হয়ে যায়। পরের দিন আদালতের রায় ঘোষণার দিন। সিয়ান তার সব অপরাধ স্বীকার করে নিয়েছে। যখন বিচারক তার শেষ কথা জানতে চাই, তখন সিয়ান বলে, আমার কোনো সাক্ষী নেই, আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব। ঠিক তখনই আদালতের দরজা খুলে যায়। সাক্ষী হিসেবে সেখানে এসে দাঁড়ায় সুজি। সে বিচারককে বলতে শুরু করে, সিয়ান এতদিন আমার সাথেই ছিল, সে আমার কোনো টাকা চুরি করেনি, বরং সারাদিন আমার সব কাজে সাহায্য করেছে, আমার যত্ন নিয়েছে। এটা সত্যি যে সে আমাদের সবাইকে মিথ্যা বলেছিল, কিন্তু সেটা সে পরিস্থিতির শিকার হয়ে করেছিল। আমি বিশেষ করে নিজের ইচ্ছেতে সে কখনো কোনো অপরাধ করতে পারে না। সুজির কথাগুলো শুনে সিয়ান কান্নায় ভেঙে পড়ে। সে মনেই করেনি যে সুজি এখানে এসে তার পক্ষে সাক্ষী দিবে। সে ভেবেছিল এই জীবনে সে হয়তো আর ক্ষমা পাবে না, কিন্তু সুজির মাতৃহৃদয় তাকে ঠিকই আপন করে নিয়েছে। আদালতের রায় ঘোষণা করা হয়। সিয়ান আর লিনকে তাদের অপরাধের জন্য 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে লিসেন, কুই আর রেনের অপরাধ গুরুতর হওয়ায় তাদের 6 থেকে 7 বছরের সাজা হয়। সিন চলে আসে 1 বছর পর। জেল থেকে ছাড়া পেয়ে শিয়ান একটি ফুলের দোকানে কাজ করে। তার জীবনটা শান্ত কিন্তু একাকী। একদিন সে দোকানের সামনে বেনকে দাঁড়িয়ে থাকতে দেখে। বেনের কাছে সে জানতে পারে সে জেলে যাওয়ার পর সুজি একটি নার্সিং হোমে চলে গিয়েছিল। খালি বাড়িটা তার আর ভালো লাগতো না। কিন্তু আসল দুঃসংবাদটা ছিল অন্য। সুজির ডিমেনশিয়ার রোগ হয়েছে। সে ধীরে ধীরে তার সব স্মৃতি হারিয়ে ফেলছে। আর গত কয়েকদিন ধরে নার্সিংহোম থেকে সে নিখোঁজ। বিন অসহায়ভাবে শিয়ানের কাছে সাহায্য চায়। তারা অনেক সুজিকে খুঁজেছে কিন্তু কোথাও তাকে পায়নি। তার বিশ্বাস শিয়ান হয়তো বুঝতে পারবে সুজি কোথায় যেতে পারে। সুজির হারানোর কথা শুনে শিয়ান অস্থির হয়ে পড়ে। সে পাগলের মতো তার দাদিকে খুঁজতে বেরিয়ে পড়ে। দোকানপাট, রেল স্টেশন, শহরের অলিগলি সব জায়গায় সে সুজির ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে। ঠিক সেভাবেই যেভাবে একদিন সুজি তার হারানো নাতনিকে খুঁজে বেরিয়েছিল। হঠাৎ করে শিয়ানের মনে পড়ে যায় একটি বিশেষ জায়গার কথা, সেই গোলাপ বাগান যা তারা দুজনে মিলে তৈরি করেছিল। সেখানে ছুটে গিয়েই সে দেখতে পায় এক কোণে ধুলোমাখা অবস্থায় বসে আছে সুজি। শিয়ানকে দেখেই সুজির ঝাপসা স্মৃতি ঝলসে ওঠে। সে তাকে জড়িয়ে ধরে কেঁদে বলে, তুই এসেছিস জিয়া, আমি তোকে কত খুঁজেছি। ডিমেনশিয়ার কারণে তার মস্তিষ্ক সব ভুলে গেলেও তার হৃদয় শুধু তার হারানো নাতনিকেই মনে রেখেছে। শিয়ান তার দাদিকে বাড়ি নিয়ে আসে। নিজের হাতে পরম যত্নে তাকে পরিষ্কার করে ও রান্না করে খাইয়ে দেয়। ভূমিকাটা এবার পুরোপুরি পাল্টে গেছে। সুজি এখন অবুঝ শিশুর মতো আর শিয়ান তার মা। ঠিক যেভাবে একদিন সুজি তার জিয়াকে আগলে রাখতো। একদিন শিয়ান যখন ছবি আঁকছিল, সুজি সেখানে এসে নীল রংটা হাতে তুলে নেয়। সে খেলার ছলে সেই রং নিজের মুখে মাখে, তারপর শিয়ানের গালেও লাগিয়ে দেয়। ফোকলা দাঁতে হেসে বলে, সমুদ্রের রং নীল, তাই এই রংটা আমার খুব পছন্দের। এই বলে সে শিয়ানকে শিশুর মতো জড়িয়ে ধরে। সময় গড়িয়ে যায়। সুজির অবস্থা আরও খারাপ হতে থাকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিয়ান এক মুহূর্তের জন্য তার পাশ ছাড়ে না। এক বিকেলে শিয়ান তার দাদিকে একটি ছবি দেখায়, যে ছবিতে সে আসল জিয়াকে এঁকেছিল। সুজি অনেক কষ্টে ছবিটা চিনতে পারে। এরপর শিয়ান নিজের একটি ছবি দেখায়। সুজির স্মৃতি তখন প্রায় শেষের পথে, কিন্তু সে অনেক কষ্ট করে শিয়ানকে চেনে। তার গালে হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমি তোকে ভুলিনি, তুই সব সময় আমার মনে থাকবি। এই কথাগুলো বলার কিছুক্ষণ পরেই তার হৃদস্পন্দন থেমে যায়। শিয়ান শেষবারের মতো তার দাদিকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। কিছুদিন পর শিয়ান বাড়িতে একটি টেপ রেকর্ডার খুঁজে পায়। সুজি তার স্মৃতি পুরোপুরি হারানোর আগে শিয়ানের জন্য কিছু কথা রেকর্ড করে রেখেছিল। কাঁপা কাঁপা গলায় সুজির কণ্ঠস্বর বেজে ওঠে, সেই এটিএম কার্ডে আরও কিছু টাকা রেখেছি, তুই ওগুলো খরচ করিস। মিস্টার হুয়ানের সাথে শহরে গিয়ে আর্ট একাডেমিতে ভর্তি হতে যাস। আর এই বাড়িটা আমি তোর নামে লিখে দিয়েছি। জিয়াকে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। ভাবতাম আমার জীবনটাই বুঝি সবচেয়ে দুঃখের। পরে বুঝলাম তোর জীবনটা আমার চেয়েও অনেক বেশি কঠিন। কিন্তু তুই থেমে থাকিস না। অতীত ভুলে সবসময় সামনে এগিয়ে যাবি। নিয়তি আমার কাছ থেকে জিয়াকে কেড়ে নিলেও আমার নাতনি হিসেবে তোকে পাঠিয়েছে, আর এতে আমি অনেক খুশি। এই বলে রেকর্ডের শেষে সুজি তার সেই প্রিয় গানটা গাইতে শুরু করে। টেপ রেকর্ডারটা বুকে জড়িয়ে ধরে শিয়ান নিজেকে আর ধরে রাখতে পারে না। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে থাকে। মুভির একদম শেষ দৃশ্যে শিয়ানকে তার বাড়ির দেয়ালে একটি বিশাল ছবি আঁকতে দেখা যায়। সেই ছবিতে ফুটে উঠেছে একটি সুন্দর গোলাপ ফুলের বাগান। সেই বাগানে বহুদিন পর জিয়া আর সুজি আবার মিলিত হয়েছে এবং পরম শান্তিতে একে অপরকে জড়িয়ে ধরে আছে। ক্যামেরা ধীরে ধীরে শিয়ানের মুখের উপর আসে। তার চোখে জল, কিন্তু ওর ঠোঁটের কোণে এক অনাবিল শান্তির হাসি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই যে মশাই, আপনারা সাবস্ক্রাইব না করেই এতদিন থেকে ভিডিও দেখে যাচ্ছেন, আর কত? হ্যাঁ, আজকে অন্তত সাবস্ক্রাইব করে নেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।